পূর্বা আমাকে প্রায়ই ব্লক দেয়, আবার আনব্লক করে, রিকোয়েস্ট দেয়। আমি বাধ্য ছেলের মতো রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে থাকি। এইবার আমি আর রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলাম না, আমি এবার ব্লক দিয়ে দিলাম। টের পেলাম পূর্বার অবস্থা তো সিরিয়াস। ঘন ঘন আমাদের বাসায় আসছে, চেহারায় গভীর উদ্বিগ্ন ও স্পষ্ট, চোখে মুখে অস্বস্তির রেখা। আমার ছোট বোনের সাথে অন্যমনস্ক হয়ে দুয়েক কথা বলে, আর আমার দিকে ঘন ঘন তাকায়। আমার সাথে কথা বলে না, প্রায় মাসখানেক হবে কথা বাদ হয়েছে, আমি বাদ করেছি। পূর্বার আচার আচরণ আমার কাছে অস্বস্তিকর লাগছিল। এমন সব বিহেভ করা শুরু করলো যেন মনে হলো আমি ওর বিএফ। ঘন ঘন আমাদের বাসায় আসা, তারপর আমাকে খোসা দিয়ে কথা বলা, সামনাসামনি হলে অধিকার খাটানোর আওতায় পড়ে এমন সব আচরণ করা। এইসব শুরু করেছিল আমার ছোট বোন তিনার জন্যই। পূর্বার সাথে তিনার বন্ধুত্ব হবার পর প্রথম প্রথম আমাকে ভাইয়া ডাকতো, আপনি সম্বোধন করতো, কিন্তু আস্তে আস্তে দেখলাম তিনি আমাকে পচিয়ে কথা বলতো, আমাকে টেক কেয়ার করতো। সেইগুলোর পূর্বার বিচরণ। এসব করতেই পারে, সমস্যা নেই, ভাই ভেবে করতেই পারে, কিন্তু ধীরে ধীরে ভাই ডাকাটা বাদ তুমি করে ডাকা শুরু। ন্যাকা ন্যাকা কথা বলা শুরু করলো। চটরপটর স্বভাবের মেয়ে, বেশি কথা বলে, কি করে না করে কোনো কিছুরই ঠিক ঠিকানা নেই। অল্প বয়স, তাই আবেগের সীমা নেই। আমার মোটেও পছন্দ নয় এই স্বভাবের মেয়েদের। পূর্বাকে তো নয়ই। আচরণ যখন বাড়াবাড়ি পর্যায়ের মধ্যে চলে গিয়েছিল, তখন একদিন ডাকলাম। মুখটা আবেগের সাগরে বার কয়েক ডুব দিয়ে এনেছিল মনে হয়। চেহারায় অস্বস্তি, উত্তেজনা স্পষ্ট। আমি একটু ধমক স্বরেই বললাম, এই পিচ্চি মেয়ে, কি হচ্ছে এসব? কেঁপে উঠল, মাথা নিচু করে হালকা স্বরে বলল, কি? এসব কি শুরু করলে? বয়স তো মনে হয় 16ই স্পর্শ করেনি ঠিকঠাক মতো। এখনই যদি এত পাকনামি করো, তাহলে তো নিজের ক্যারিয়ার নষ্ট করে ফেলবে। আবেগকে কন্ট্রোল করো। সবচেয়ে বড় কথা, তোমাকে আমার অসহ্য লাগে, এত চটর পটর করে। ও গড, আমার আশেপাশ যেন আর তোমাকে না দেখি। কথা বলা তো দূরে থাক। আমার কথা হজম হয়নি মনে হয়, বলে উঠল। পারবো না। চোখ লাল করে বললাম, কি? আচ্ছা, বলবো না। আপনি কিন্তু ঠিকই কথা বলতে আসবেন আমার সাথে। তাই নাকি? হুম। এখন তাহলে ব্যাক হয়ে হাঁটা দিন, কথা বলি কি না দেখা যাবে পরে। আমার মুখে আপনি সম্বোধন যে বিদ্রুপ মাখা ছিল, তা বুঝে নিয়েই মুখ কালো করে বড় বড় পা ফেলে চলে গেল। তারপর আর কথা হয়নি। এই 1 মাস পূর্বা অনেকবার কথা বলার চেষ্টা করেছিল, আমি বলিনি, তাই আর সাহস পাইনি কথা বলার। আর সকালে তিনাকে কলেজ নিতে এসে আমাকে শুনিয়ে শুনিয়ে বলছিল। আইডিটা নষ্ট করে দিব লক না খুললে। তিনা অবাক হয়ে বলল, কি আবল তাবল বলিস? ব্লক কিসের? আমি তো তোকে ব্লক করিনি। তিনা বুঝতে পারিনি। আমি ঠিকই বুঝতে পেরে গেলাম আমাকে যে বলছে। আমি কিছু না বলে কলেজের জন্য বের হলাম। পিছনে একবার চেয়ে দেখলাম পূর্বা তিনাকে 7 পাঁচ বোঝাচ্ছে। আমি কখনোই পূর্বার মতো মেয়ে আমার জীবনে আশা করি না। শান্তশিষ্ট, স্বল্পভাষী এবং পরিষ্কার মনের অধিকারী মেয়ে আমার জীবন সঙ্গী হবে, সেরকমটাই চাওয়া। অবশ্য এটাও ঠিক, এখনকার যুগে এই সকল গুণ একসাথে এরকম মেয়ে পাওয়া বিরল বলাই চলে। তবে পূর্বার মতো চঞ্চল, আধুনিক, বাচাল স্বভাবের মেয়ে কখনোই চাইব না। এখন সময় এসেছে পূর্বাকে বোঝানোর। বয়স কম, তাই আবেগের বয়সে এরকম করছে। যখন মন মানসিকতা, আচার আচরণে আরও পরিপক্কতা আসবে, তখন ভুল বুঝতে পারবে। বুঝতে পারবে যে আমি রাইট চয়েস নই ওর জন্য। কলেজ থেকে বাসায় ফিরে দেখি তিনার সাথে পূর্বা বসে টিভি দেখছে। আমাকে দেখে কাশি দিয়ে উঠল। তিনা বোঝেনি, বোঝার কথাও না। আমি বুঝেছি, এটা আমাকে নিয়েই ফাজলামির বহিঃপ্রকাশ। টিনা না থাকলে একটা চর বসিয়ে দিতাম। ফ্রেশ হয়ে এসে দেখি পূর্বা চলে গেছে। যাক, টিনাকে বললাম, দরকারে অদরকারে পূর্বা আমাদের বাসায় আসে কেন? টিনা আমার কথা শুনে অবাক হয়ে কপাল ভাঁজ করে বলল, মানে কি আসলে তোর প্রবলেম কি? অনেক প্রবলেম, বলবি প্রয়োজন ছাড়া যেন আর না আসে। কিন্তু কেন? আমি আর কিছু না বলে রুমে চলে আসি, শুতে যাব। টিনা এসে বলল, পূর্বা কিছু বলেছে? আবাল চেনস? আবালের মতো কথাবার্তা বলে, আমি সহ্য করতে পারি না। কি এমন বললো তুই রেগে যাচ্ছিস? উফ, তোকে বোঝাতে পারবো না। তুই দরকার লাগলে ওদের বাসায় যা, আর আরেকটা কাজ কর, এখান থেকে যা তো। তিনা চলে গেল। ধ্যাত, মিস্টেক। তিনার কাছে পূর্বাকে নিয়ে এসব বলা ঠিক হয়নি। খামোকা এখন আজাইরা জটিলতা সৃষ্টি করবে। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার পাশে কাগজ ভাঁজ করে রাখা। চোখ কসলাতে কসলাতে খুলে রীতিমতো বড় ধরনের শখ খেলাম। লেখা, আমি আপনাকে ভালোবাসি। এটা পূর্বার কাজ। কি সাংঘাতিক মেয়ে! ভাগ্য ভালো তিনা ও মা আসেনি রুমে।
কিন্তু আমার রুমে এটা আসলো কিভাবে? 1 মিনিট ভাবার পর জানালার দিকে চোখ পড়ায় আর ভাবতে হয়নি। টিনাকে কলেজে নিতে এসে এই জানালা দিয়ে পারমাণবিক বোমা ছেড়েছে। কপাল ভালো কেউ রুমে আসেনি। হাউ ডেয়ার ইউ ইডিয়েট গার্ল। বিকেলে পূর্বাদের বাসার পাশেই ক্রিকেট খেলছিলাম। পূর্বা যেই বাসা থেকে বের হলো তখনই খেলা বাদ দিয়ে পূর্বার সামনে আসলাম। নিশ্চিত টিনার সাথে ঢং করতে যাবে এবার। আমাকে দেখে মুখটা চুপসে গেল। অন্য সময় হলে আবেগে আপ্লুত হয়ে যেত। কথা বলার ইচ্ছা ছিল না, কিন্তু না বলেও পারলাম না। তুমি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছ। আমার কথা শুনে পূর্বার আতঙ্কিত মুখ মৃদু হাসি ফুটে উঠল। বলেছিলাম না আপনিই আগে কথা বলবেন, তাই হলো। এবার আমার দ্বিতীয় বাণী শুনবেন? প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালাম। বলল, আপনি আমার প্রেমে পড়বেন। কথাটা বলেই পূর্বা চলে যায়। আমি সামনে গিয়ে বললাম, একদিন বলেছি তোমার চালচলন, কথাবার্তা, আচরণ কিছুই আমার পছন্দ নয়, তারপরেও এত কনফিডেন্স। দেখেনি না কি হয়। বলে আমাদের বাসার দিকে চলে গেল। আমি অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। এটা কোনোভাবেই সম্ভব নয়, হতেই দেওয়া যায় না। সারাক্ষণ চটর বড়র করা মেয়েটিকে বিয়ে করলে কখনোই একটা সুখী স্বাভাবিক জীবন কাটাতে পারবো না। এরকম করে কয়েকদিন কেটে গেল। 4-5 দিন হলো পূর্বা আমাদের বাসায় আসেনি। ভেবেছিলাম বেড়াতে গেছে, কিন্তু গতকাল কলেজ যেতে দেখি ছাদে ফুলের টবে পানি দিচ্ছে। তাহলে আসলো না কেন? নাকি অবশেষে আমার কথা বুঝতে পারছে? এইটা ভেবে একটু স্বস্তি লাগলো। তবে বিশ্বাস হলো না, আমার কথা মগজে ঢুকিয়েছে। আমাদের এলাকায় এলো 2 বছর হলো। 2 বছরের একদিনও মনে হয়নি এই মেয়ের সুস্থ মস্তিষ্কের। দিনে এসে বলল, ভাইয়া তুই ভাত বেড়ে খেয়ে নে, আমি পূর্বাদের বাসায় যাচ্ছি পূর্বাকে দেখতে। মা ঘুমাচ্ছেন, তাই তিনাকে বলেছিলাম ভাত দিতে। কমপক্ষে 1 ঘন্টা আগে বলে এসেছিলাম। টিভি দেখা শেষ হলো তো আসলো এখন। বললাম, কেন, কি হয়েছে? ও মা, তুই জানিস না পূর্বা যে অসুস্থ? না, কি অসুখ? খুব জ্বর। এই কথা বলে চলে গেল। গতকাল তো ছাদে দেখে তেমন দুর্বল লাগেনি, তাই তো বলি আসে না কেন। তার মানে আমার ভাবনা ভুল। একটা ফাইজলামি চিন্তা মাথায় আসলো। অসুস্থ মানুষ দুর্বল হয়ে যায়, তাই চেহারা নষ্ট দেখায়। পূর্বার দিকে তাকাতে এমনিতেই আমার ভালো লাগে না। যদি অসুস্থ পূর্বার কুকরানো মুখের পিক তুলে সাথে রাখি, তাহলে ছবিটা দেখে আর এই জীবনে পূর্বার প্রতি আগ্রহ জন্মাবে না। একজন অসুস্থ মানুষের বাসায় যেয়ে সুন্দর করে তার ছবি তোলা, এই চিন্তা মাথায় কি করে আসলো? মাঝে মাঝে অদ্ভুত সব ধরনের চিন্তা করি, চরম অদ্ভুত। 2 দিন পর পূর্বা এসে বলল, আপনি খুব খারাপ। আমি জ্বরে মরি মরি অবস্থা ছিল, দেখতে আসলে কি হতো, খুব ক্ষতি হয়ে যেত। তিনাকে টিভি দেখা নিয়ে খুব বকেছিলাম সকালে, আর একটা চরও মেরেছিলাম, তাই মন খারাপ ছিল। বাসার পাশে একটা টং দোকানে বসেছিলাম, তখন পূর্বা এসে বলল, এমনিতেই মন খারাপ ছিল, তার উপর আবার পূর্বা এসে আহ্লাদিত কণ্ঠে কথাগুলো বলা শুরু করলো। মেজাজ খারাপ হয়ে গেল। বললাম, এই, তুই যদি এই জ্বরে একদম গায়েব হয়ে যেতি পৃথিবী থেকে, তাহলে বরং ভালো হতো। গায়েব হসনি, দুর্ভাগ্য আমার। পূর্বা চুপচাপ আমার কথা শুনে হালকা হেসে উত্তর না দিয়ে চলে গেল। কোনো দিকে তাকাতাকি নেই, সোজা বাসায় ঢুকলো। আজব এক ক্যারেক্টার, এত কথা শোনাই তবুও গায়ে মাখে না। কয়েকদিন কেটে গেল। সেই দিনের পর থেকেই পূর্বা আমার বাসায় আসে না, আমার দিকে ফিরেও তাকায় না। যখন তিনা আমার দিকে সন্দেহজনক দৃষ্টি নিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে পূর্বার না আসার কারণ জানতে চায়, তখন আমি আনন্দ পাই। আমিও 7-5 বুঝিয়ে দেই। আন্দাজ করে দেখেছি তিনা হয়তো জেনে গেছে। যখন পূর্বাদের পরিবার কিংবা পূর্বাকে নিয়ে কোনো কথা ওঠে, তখন কেমন সন্দেহ চোখে তিনা আমার দিকে তাকায়। তিনার সাথে কথা বলতে গেলেই পূর্বাকে নিয়ে কিছু বলবেই বলবে, পড়াতে গেলেই বেশি বলে। সাহস করে সরাসরি কিছু না বলতে পারলেও আকার ইঙ্গিতে অনেক কিছুই বুঝিয়ে দেয়। আমাকে অস্বস্তিকর অবস্থায় ফেলে দিচ্ছে কটা দিন ধরে। একটু আগে এসে বলে, ভাইয়া পূর্বাদের বাসা তো আজ বিকেলে আমাদের খাওয়া, তুই যাবি? বাবা আর পূর্বার বাবার পাশাপাশি দোকান, তাই 2 পরিবারের একটু বেশি সখ্যতা। সেজন্য মাঝে মধ্যে কিংবা ছোটোখাটো অনুষ্ঠানে খাওয়া দাওয়া হয় 2 পরিবারে। আমি কি বলবো, আমার না যাওয়ার কি কারণ থাকতে পারে? বললাম, যাবো তো, যাবো না কেন? তাই ভালো। হাসতে হাসতে চলে গেল। আমার রাগ উঠল, এরকম খোসা দিয়ে কি বোঝাতে চাই। দৌড়ে গিয়ে তিনার চুল টেনে ধরতেই তিনা বলল, উফ, দেখো বাবাকে আগে লাগতে আসে। পূর্বার সাথে ঝগড়া করছে বলে ভাইয়া আজ ওদের বাসায় খেতে যাবে না। আমি ভালোভাবে বুঝালাম যাওয়া উচিত, সেটা বুঝাতেই আমাকে মারতে আসছে। সেই দিন ভাইয়া দোষ ছিল, আমায় না।
সামনে চেয়ে দেখি বাবা খরচ হাতে দাঁড়িয়ে আছেন। তিনা এটা করলো কি? কোথায় ঝগড়া করলাম? না, আর এ ঘটনা এগোতে দেওয়া যায় না, এটা ক্লিয়ার করতেই হবে। বাবার এক দৃষ্টিতে চোখ লাল করা দেখে ছেড়ে দিলাম। ইচ্ছা ছিল খেতে যাব না, কোনো উপলক্ষ নেই, উপলক্ষ ছাড়া খেতে না গেলেও কিছু হবে না, কিন্তু তিনার ওরকম কথার জন্যই যেতে হলো। সোফায় কিছুক্ষণ বসে থাকার পর দেখি পূর্বা আসলো, শাড়ি পরে এসেছে। এসে আমার আর তিনার বিপরীত দিকে বসলো। শাড়ি পরলো কেন? আমাদের সৌন্দর্য দেখাচ্ছে নাকি? কোনো কাজই আসবে না সে সৌন্দর্য আমাদের দেখিয়ে। আফসোস ন্যাকা বালিকাটার জন্য। তিনাকে বললাম, দেখ কত ঢং করে, আমরা কি বাইরের লোক যে আমাদের কাছে শাড়ি পরে আসতে হবে? তিনা মুচকি হেসে বলল, ওয়েট ব্রো। বাবা আমার পাশে এসে বসলেন কেন? কিছুই বুঝতে পারলাম না। বাবা আস্তে আস্তে বললেন, যা করব সব যেন অনুকূলে থাকে, কিছু যেন প্রতিকূলে না থাকে। সজীব চাইছে আগে থেকেই যেন ঠিক করা থাকে। বর্তমান যুগের তোদের দিয়ে বিশ্বাস নেই। কি ঠিক করা? ওয়েট ওয়েট, পূর্বা শাড়ি পরে এসেছে, আগে থেকে ঠিক করা থাকুক তার মানে কি? এটা কি করে সম্ভব? আমি কখনোই চাই না এটা। আমার ফ্যামিলি এরকম করবে, চিন্তার বাইরে আমার। বাবা উঠে পূর্বার বাবার পাশে গিয়ে বসলেন। তিনা উঠে পূর্বার পাশে গিয়ে বসলো। আমার দিকে তাকিয়ে শুধু হাসে। মেজাজটা গরম করে ফেললো। ফ্রেন্ড আবির ফোন দিয়ে বলল ওর মা অসুস্থ, আমি তাড়াতাড়ি যেন যাই, রক্ত লাগবে, আমার রক্তের গ্রুপের সাথে মিলেছে। মাকে বুঝিয়ে চলে গেলাম। ফিরতে ফিরতে রাত হয়ে গেল। ঘরে ঢুকে দেখি মা বাবা আর তিনা বৈঠকে বসেছে। আমি ফ্রেশ হয়ে খাওয়ার জন্য আসতেই বাবা বললেন, তখন ওইভাবে চলে গেলি কেন? তোর পড়াশোনা শেষে বিয়ে হবে। আবিরের সাথে ব্যস্ত থাকায় আমি ভুলেই গেছিলাম সে কথা। ভেবে আবার রাগ উঠে গেল। কিছু বলতে যাব, তখনই মা বললেন, সৌরভ দেখ, তোর বাবার সাথে পূর্বার বাবার দারুণ সখ্যতা, একমাত্র মেয়ে, আর উনি আমাদের খারাপ সময়ে পাশে ছিলেন। তিনি অসুস্থ, একমাত্র মেয়ের ভালো চেয়ে বিশ্বস্ত জায়গায় বিয়ে দিতে পারেন নাকি? মার কথাগুলো অতি দরদি লাগলো। এত দরদি কথা দিয়ে চলে না। এখন দেখছেন মেয়েটা কত ভালো, কিন্তু বিয়ের পরই আসল রূপ দেখাবে। খুব ভালো করে এই চঞ্চলাকে চিনি আমি। বললাম, তোমরা বিশ্বস্ত বলে আমিও যে বিশ্বস্ত সেটা নিশ্চয়তা আছে? বাবার চোখ বড় বড় করে তাকাতেই আমি উঠে রুমে চলে গেলাম। আমি কিছু বলতে পারবো না, সব কিছু ওনার মতামতে হবে। বাবার উপর রাগ করে না খেয়ে ঘুমিয়ে গেলাম। তিনা এবং মা দুবার করে এসেছিলেন। আমি গভীর ঘুমের ভান ধরে সাড়া দেইনি। খুব সকালে উঠে রান্নাঘরে চুপচাপ খেতে যাই। কিছুক্ষণ পর দেখি বাবা পানি খেতে আসলেন। আমি খুব লজ্জা পেলাম। রাতে রাগ করে খাইনি, এখন ঘুম থেকে উঠেই খেতে। না জানি কি ভাবছেন। বললেন, মেয়েটা খুব ভালো রে, দেখিস আমাদের সাথে মানিয়ে চলবে রে। যোগ করে কথার মাঝে বিশেষ আকাঙ্ক্ষা এনে বলায় শুনে বুকের মাঝে মৃদু কম্পন বয়ে গেল। চোখে মুখে তৃপ্তির ছোঁয়া দেখে কেন জানি খুব ভালো লাগলো। এমন কোমল কণ্ঠে শেষ কবে কথা বলেছিলেন ভুলে গেছি। সবসময় আমার প্রতি রাগী স্বভাবের মানুষটার মুখে নরম কণ্ঠে কথা শুনে বলতে ইচ্ছে হলো, ইয়েস বাবা ইয়েস, খুব ভালো মেয়ে, তুমি নিশ্চিত থাকো, যা বলবে তাই হবে। বাবা, তুমি আমাকে চোখ লাল করে আদেশ দাও, ওভাবে কোমল কণ্ঠে নয়। ওভাবে বললে মনে হয় আমি তোমার কথা শুনছি না, তাই কাতর হয়ে অনুরোধ করছো। আর কখনো এমনভাবে বলবে না। কিছু বলতে পারিনি, চুপচাপ হাত ধুয়ে উঠে যাই। রুমে এসে অনেকক্ষণ পূর্বাকে নিয়ে ভাবলাম, পূর্বা কি আমার মনের মতো হতে পারবে? কি যে করি, যা হয় তাই মেনে নিতে হবে। পূর্বা সম্ভবত আমার ওপর রেগে আছে। সেদিন দুনিয়া থেকে গায়েব হয়ে যেতে বলেছিলাম। বিকেলবেলা মা অনেকক্ষণ ধরে জোরাজুরি করেছিলেন পূর্বাদের বাসায় যেতে। পূর্বার বাবা আমাকে ডেকেছিলেন, কিন্তু আমার কীরকম যেন লাগছিল, বিশেষ করে খুব লজ্জা লাগছিল। এরা এখন আমাকে কিভাবে নেবে, কি বলেই বা ডাকবে। খুব অস্বস্তি নিয়ে গেলাম। দরজা নক করতেই পূর্বা দরজা খুলল। চোখের চাহনি দেখে মনে হলো আমি আসবো যে এই আশা করে নাই। ঘুরে সোজা ওর রুমের দিকে ঢুকলো। আঙ্কেল এসে যা বললেন তার সারমর্ম হলো এই, পূর্বাকে ওর মামার বাসায় পৌঁছে দিতে হবে। উনি যেতে পারবেন না, ব্যস্ততায় আর অসুস্থতায়। মনে মনে ভাবলাম আমাকে হয়তো এজন্যই অনেক আগে থেকেই কিনে রাখা হয়েছে, সেফ অ্যান্ড ইউজেবল। পরের দিনই যেতে বের হলাম। মনে হলো পূর্বা আমার সাথে যেতে অখুশি। এটা কেমন কথা? এতদিন আমাকে পাগল করে ফেলছিল, এখন বিপরীত পথে হাঁটা দিচ্ছে। ট্রেনেও চুপচাপ বসে রইল। আমি শুধু মতিগতি বোঝার চেষ্টা করলাম। পিচ্চি মেয়ের ঝাঁজ তো অনেকক্ষণ পর মুখ খুলে বলল, পানি খাবো। এতক্ষণ একইভাবে জানালার দিকে তাকিয়েছিল। পানি এনে দেওয়ার সময় শুধু একবার তাকালো, তাও ভালোভাবে নয়,
কপাল ভাঁজ করে তাকিয়ে বোতল নিল। আমি ভেবে পাই না এমন করছে কেন। আমি আমার পরিবারের কথা ভেবে নিয়ে অনিচ্ছা সত্ত্বেও গুরুত্ব দিতে থাকলাম। এখন আমাকেই অবহেলা করে। সম্ভবত ভাবছে আমাকে তো পাবে নিশ্চিত হয়ে গেল, এখন শোধ নেবে আমার প্রতিটা অবহেলা ঘৃণার। এরকম চিন্তা যদি হয় তাহলে বেশ ভালো চিন্তাই বলা যায়। তবে আমি একটু এক্সপার্ট এই লেভেলে। প্রেম না করলেও জ্ঞান ভালোই আছে। আমাকে কি করতে হবে খুব ভালো করেই জানা আছে। কিছুক্ষণ পর ঘুমের ভান ধরে পূর্বার কাঁধে মাথা বারবার ফেলি আর বারবার তুলে সরিয়ে দেয়। এভাবে কিছুক্ষণ করার পর আর করলাম না, ধাপে ধাপে আগাতে হবে। পূর্বাকে পৌঁছে দিয়ে চলে আসলাম। 5 দিন পর পূর্বা ওর মামাতো ভাইয়ের সাথে আসে। এই কয়দিন তিনা আমাকে জ্বালিয়ে খেয়েছে। আমি যাই করি না কেন সব কিছুতেই সন্দেহ করে। স্যাড মুভি দেখলে, মোবাইলে স্যাড গান শুনলে, বসে বসে অন্যমনস্ক হয়ে কিছু ভাবতে থাকলে এসে বলে, ভাইয়া তুই পূর্বার কথা ভাবছিস তাই না? পূর্বা নেই বলে মন খারাপ বুঝছি। এরকম হাজারটা কথা বলবে। আমি চুপ করে থাকি। আমি কিছু বললেই সে অহেতুক কথা বলে শুরু করে। টোটালি একটা জটলা শুরু করবে। তাই পূর্বা এসে যাওয়াতে কিছুটা হলেও স্বস্তি আসবে। আসার পর পূর্বা আমাকে পাত্তাই দেয় না, এড়িয়ে চলে। তিনার সাথে কথা বলার খুব প্রয়োজন হলে ওদের বাসায় ডেকে নেয়, আমাদের বাসায় আসে না। আমি অবাক হই মেয়েটির এমন কাণ্ড দেখে। কদিন আগেও তো এরকম ছিল না, এখন এমন হলো কেন? রুমে বসে এফবি চালাচ্ছিলাম, হঠাৎ পূর্বার গলার আওয়াজ পেলাম। এরকম মনে হচ্ছিল ভাবনা ঠিক নয়। পূর্বা আসলো তিনার সাথে কলেজ শেষ করে। হঠাৎ আসলো যে দেখি মার সাথে কথা বলছে। শুধুমাত্র শুনলাম তিনা বলল, এক সময় তো রোজ খেতে হবে। তার মানে পূর্বাকে খাওয়ার জন্য মা আসতে বলেছিলেন। কি আহ্লাদ! আমি কাউকে কিছু না বলে খাবার টেবিলে বসে গেলাম। দেখি কিভাবে আমার সামনে এবার থাকে। এসে বসলো, মাথা নিচু করে। তিনা বলল, ভাইয়া তুই পরে খেলে কি হতো? আসছিস পূর্বাকে চালাতে? তিনার কথা শুনে চুপ করে রইল। ভাইবা বোর্ডে ইন্টারভিউ দিতে বসেছে সম্ভবত। তাহলে ভালো করে ইন্টারভিউটা নেই। মা এসে খাবার দিতে দিতে বললেন, লজ্জা করো কেন মা? মাঝে মাঝে আসিও। আমাদের তো একদম ভুলে গেলে। আমি কি তোমার আরেক মা নই? আমাদের ভুলে গেলে চলবে? মার কথার পর আমি বলে উঠলাম, একদম সঠিক কথা। মা চোখ বড় বড় করে আমার দিকে তাকালেন। আমি বিরসভাবে বললাম, না এমনি বললাম, আসা একদম উচিত নয়। মা আরও রেগে গিয়ে বললেন, পরে খাবি তুই, যা এখান থেকে যা। আমাকে জোর করে উঠিয়ে দিলেন। উঠতে উঠতে বললাম, আসলে আসা উচিত কিনা বুঝতে পারছি না। তোকে বলছি নাক গলাতে, যা তো। আমি পূর্বার দিকে একটু রাগ নিয়ে তাকিয়ে রুমে চলে আসলাম। যাক বাবা, ভালোই দিলাম। আমি বাইরে অপেক্ষা করছিলাম। আমাদের বাসা থেকে বের হতেই পূর্বার হাত ধরে বললাম, কি গো এমন করো কেন? হাত ছাড়েন। ওরে বাস, এইটুকু পিচ্চি মেয়ের এত দেমাগ! শুনেন, আমি পিচ্ছি না, ওকে? বুঝলাম, তো বিয়ে করবে আমাকে, অথচ আমাকে এড়িয়ে চলো কেন? এগুলো করো। ওই দিন গায়েব হয়ে যেতে বলেছিলাম বলে বুঝি? কিছু বললো না, চুপচাপ দাঁড়িয়ে রইল। আসলে তখন তো তোমাকে পছন্দ করতাম না, তাই ওরকম বলেছিলাম। কিন্তু এখন অবশেষে পূর্বা মুখ খুলল, বলল, এখন কি বলবেন বলেন। একটু সময় নিয়ে বললাম, এখন ভালোবাসি। আমার কথা শুনে আর এক মুহূর্ত অপেক্ষা করেনি, বড় বড় পা ফেলে ওর বাসায় ঢুকে গেল। বুঝলাম না, শখ খাইলো নাকি? আমাকে বিয়ে করবে যখন বলতেই তো পারি। রাতে পড়ছিলাম, অপরিচিত নাম্বার থেকে ফোন আসলো। ধরতেই বলল, কি সৌরভ সাহেব, আমি যা বলছি তাই হলো তো? পূর্বা ফোন দিল। বললাম, কি? মনে করে দেখেন। দূর, বললে বলো। ধমকান কেন? একদিন বলেছিলাম না আপনি আমাকে ভালোবাসবেন, হলো তো? হুম আমি যা বলি তাই হলো তো? হুম কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে কর্তৃপক্ষ আপনাকে আর পছন্দ করে না। মানে কি? কাল আমার সাথে দেখা করেন, বুঝিয়ে বলবো। ওকে। আর পড়িনি, সারা রাত ঠিক মতো ঘুম হয়নি। আমাকে পছন্দ করে না, এটা কি মজা ছিল? এই প্রশ্ন নিয়ে ভাবতে ভাবতে রাত পার হয়ে গেল। পূর্বা সকালে মেসেজ দিয়ে বলল, ক্লাস শেষে অপেক্ষা করেন। আমার ক্লাস শেষে পূর্বার জন্য অপেক্ষা করলাম। পূর্বা ক্লাসে আরও 1 ঘন্টা পর শেষ হলো। তিনি আজ আসেনি। এসে বলল, সরি, প্র্যাকটিক্যাল ক্লাস করায় লেট হয়ে গেল। নো প্রবলেম, চলো। একটা ক্যাফেতে বসলাম। কিছুক্ষণ পর বলল,
একদম সরাসরি বলছি, আসলে আমার প্রতি তোমার ফিলিংস শূন্য দেখে আগ্রহ হারিয়ে ফেলেছিলাম। আমার কোনো কিছুই তোমার পছন্দ নয়, আমি যেন হারিয়ে যাই। বুঝলাম আর হবে না, তাই তোমাকে পাওয়ার ব্যর্থ চেষ্টা বন্ধ করে দিলাম। পূর্বার মুখে আবার তুমি ডাক শুনে ভালো লাগলো, কিন্তু বললাম, বুঝলাম, পেন দেওয়ার জন্য সরি। এখন তো সিদ্ধান্ত, বিয়ের সময় আসলে আমাদের বিয়ে হবে, তাই থাক না এসব। আমাকে থামিয়ে দিল, গম্ভীর মুখে বলল, না, আসলে সৈকত নামের একটা ক্লাসমেট আছে আমার। তিনাকে জিজ্ঞেস করলে ওর সম্পর্কে জানতে পারবে। যেদিন থেকে তুমি চিরদিনের মতো হারিয়ে যেতে বললে, সেদিন প্রচণ্ড রেগেছিলাম। এতটাই রেগেছিলাম যে সৈকতের কাছে সব শেয়ার করলাম। সৈকত আমাকে সুন্দর করে বুঝিয়েছিল যে জোর করে প্রেম হয় না, তোমাকে ভুলে যেতে। যদি তুমি ভালোবাসো তাহলে এমনিতেই আসবে তুমি একদিন। ওর কথা ভেবে দেখলাম ভুল বলেনি। সৈকত প্রত্যেক দিন তোমার সম্পর্কে খোঁজ খবর নিত। এতে করে ফেসবুকে, ফোনে, কলেজে অনেক কথা হতো। কিভাবে যেন অনেক ক্লোজ হয়ে গেছিলাম। তারপর একদিন কথায় কথায় ও বলে দিল ও আমাকে পছন্দ করে। হাতটা বাড়িয়ে দিল, আমিও ওর হাতে হাত বাড়িয়ে দিলাম। তবে তাকে হ্যাঁ না কিছু বলিনি। খুব ভুল করেছি সৌরভ। আমি বোকা হয়ে গেলাম। কি হওয়ার কথা আর কি হলো? বললাম, না ভুল না। তারপর আর কি, এরপর থেকে তো তুমি জানো আমি অনিচ্ছা সত্ত্বেও বাবার কথাই হ্যাঁ বললাম। এখন তুমি একমাত্র ভরসা। আমি কিভাবে? তুমি আমাদের বিয়ের কথাবার্তা বন্ধ করে দেবে। তুমি ছাড়া আর কেউ পারবে না। কিছুক্ষণ ভাবতে থাকলাম, তারপর বললাম, ওকে, ডান। থ্যাঙ্কস। এরপর খুব সাধারণভাবে দিন কেটে যেতে লাগলো। পরিবারের চলে পূর্বাকে নিয়ে আধিক্যতা। পূর্বাও সেগুলো হজম করে তৃপ্তি সহকারে। এখন প্রত্যেক দিন আমার বাসায় আসে। নিশ্চিত হয়ে গেছে এখন আর কোনো সমস্যা হবে না আসা যাওয়ায়। আমি এখনো কিছু বলিনি কাউকে। পূর্বাই মানা করেছে, বলল আরও কিছুদিন যাক, বিয়ে তো আর অনেকদিন পর দিবে বলেছিলেন, এখন বললে দুই পরিবারের সমস্যা হতে পারে। পূর্বার কথাই ঠিক আছে, এখন বলার কোনো প্রয়োজন নেই। প্রায় 1 মাস এভাবে যাওয়ার পর পূর্বা একদিন আমার রুমে এসে বলল, কেমন আছো ভাইয়া? আমাদের বাসায় নিয়মিত আসলেও এই প্রথম আমার রুমে আসলো। আর আমি নিজের রুমেই এখন দিনের অধিকাংশ সময় কাটাই, তাই পূর্বার সাথে দেখা হয় না খুব একটা। মনে হলো ভাইয়া ডাকটা একটু গাঢ় করে ডাকলো। উপহাস করে নাকি? ভালোই মজা নেই। বলো। কি খবর? আমার সাথে তো দেখি কথাই বলো না এখন আর। আমার এরকম আচরণে কি কষ্ট পাইছো? না, তাহলে চেহারার এই কি অবস্থা? আসলে আমার মনে পূর্বার জন্য স্থায়ী আসন তৈরি হয়ে গেছিল, সেটা খুব ভালো করেই বুঝলাম সেদিন। যেদিন সৈকতকে নিয়ে কথা বলল, মেনে নিতে পারছিলাম না, তাই চেহারার 12টা বাজলো। বললাম, আসলে সময় করতে পারছিলাম না, তাই আর কি মুখ পরিষ্কার করতে যাওয়া হয়নি। তো কি মনে করে আসলে? এমনি দেখতে আসা যায় না বুঝি? যায়, বিশেষ উদ্দেশ্য ছাড়া। তুমি আসার পাত্র নয় তো। দাড়ি গোঁফ কেটে একদম পরিষ্কার হও, বুঝেছো? সেই বিষয়ে তোমাকে এসে জ্ঞান দিতে হবে না। সরি। সরি বলে চলে গেল। অদ্ভুত লাগলো। আমায় কেয়ার করতে আসছে নাকি? আমার তো এত কেয়ারের প্রয়োজন নেই। লক্ষ্য করলাম তিনা পূর্বাকে নিয়ে আমাকে অনেক দিন হলো খেসিয়ে কথা বলে না। পূর্বা কি তিনাকেও বলে দিয়েছে? তিনার মুখ পাতলা, ও মাকে বলে দিবে, কিন্তু বলেনি সম্ভবত। সন্ধ্যার পরে তিনাকে বললাম, শোন, পূর্বাকে আমি বিয়ে করব না। টিভি দেখছিল, অবাক চোখে তাকিয়ে বলল, কি বলিস? কেন? পূর্বাকে আমি পছন্দ করি না, নিশ্চয়ই টের পেয়েছিস। কেন করি না জানিস? একটা মেয়েকে আমি পছন্দ করি দীর্ঘদিন ধরে, আর বাবার কথা ভেবে আর বলা হয়নি কাউকে। বাট ওই মেয়েকে ছাড়া আমি থাকতে পারবো না। তিনা থ হয়ে গেল, এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। এভাবে তাকিয়ে থাকা দেখে আমি নিশ্চিত হলাম পূর্বা কিছু বলেনি তিনাকে। বললাম, তুই ম্যানেজ করতে পারবি বাবা মাকে? পারবি না? তিনা রেগে গিয়ে বলল, চুপ, তুই পূর্বাকে বিয়ে করবি। অন্য কোনো মেয়ে থাকলে তাকে ক্যান্সেল কর। পূর্বাকে বুঝিয়ে বলে দিস। না। অনেক জোরে জোরে বলছিল, তাই আমি কেটে পড়লাম, নয়তো মা এসে গন্ডগোল বাঁধবেন। আমি ভেবেছিলাম পূর্বা দারুণ খুশি হবে এই ভেবে যে আমি কিভাবে পূর্বাকে নট করলাম আমার থেকে। কিন্তু 3-4 দিন গেল, পূর্বার সাথে সামনাসামনি হলাম দুবার।
দুবার করেই মুখ কালো করে এড়িয়ে গেল। আমাদের বাসায়ও আসছে না। বিকেলে কলেজ থেকে ফিরছিলাম, তিনা ফোন দিয়ে বলল, ভাইয়া তাড়াতাড়ি সদর হাসপাতালে আয়। আমি হাসপাতালের কথা শুনে একটু চমকে গেলাম। বাবার কি হার্টের প্রবলেম বেড়েছে নাকি মায়ের প্রেশার বেড়েছে? হাসপাতালে গিয়ে দেখি তিনা, পূর্বার মা আর বাবা বসে আছেন। আমাকে দেখে যেন রেগে গেলেন বাবা। অদ্ভুত, আমাকে আসতে বলে আমার উপরই আবার রাগ। কি হয়েছে? মেয়েটিকে তুই কি বলছিস? মেয়েটি? পূর্বার কিছু হয়নি তো? আমার হার্টবিট বেড়ে গেল। নার্স ডাকায় বাবা আর পূর্বার মা ভেতরে গেলেন। আমি যেতে চাইলে তিনা আমার হাত ধরে থামিয়ে দিল। অবাক হয়ে ওর দিকে তাকালাম। তিনার চোখে মুখে আতঙ্ক স্পষ্ট। বলল, ভাইয়া পূর্বা তোর উপর রাগ করে হাত কেটেছে রে। তিনার কথাগুলো শুনে মাথা ভনভন করতে লাগলো। আমি কি করলাম? কেন, আমি কি করেছি? আমি পূর্বাকে বলে দিয়েছি তুই যে অন্য আরেকটা মেয়েকে ভালোবাসিস, পূর্বাকে না। পূর্বাও তো আমাকে বাসে না। সৈকত নামের তোদের এক ক্লাসমেটকে পছন্দ করে। সৈকত নামে আমার কোনো ক্লাসমেট নেই। মিথ্যা বলছিস তোকে। পূর্বা চেয়েছিল তুই যেমন ওকে পেন দিচ্ছিস সেই রকম দিবে তোকে। আমার কাছে অনুমতি চেয়েছিল, আমিও তোদের এই কাহিনী মজা ভেবে উপভোগ করার জন্য অনুমতি দিয়ে দিই। সব দোষ আমার, আমি না বললে হাত কাটতো না। তিনে এসব বলে মুখ কালো করে ফেললো। এত দূর কাহিনী তাহলে? ভালোই গেম খেললো পূর্বা। আর আমার পাগলি বোনও কম ব্রিটিশ নয় তো দেখি, আমাকে নিয়ে গেম খেলে। বললাম, খুব সিরিয়াসভাবে কাটছে? রে, রক্ত প্রচুর ক্ষয় হয়েছে। মাথা নিচু করে বলল। আমি বললাম, আমি অন্য কোনো মেয়েকে পছন্দ করি না রে, তোদের মতো গেম খেললাম। তুই পূর্বাকে নিয়ে আমাকে তখন কিছু বলতি না, চুপ থাকতি। তাই পরীক্ষা করতে যেয়ে বলেছি পূর্বার হাত কাটার জন্য আমিও দেই। মাথা নিচু করে ফেললাম। তিনে হেসে দিয়ে বলল, সমানে সমান। যা ভেতরে গিয়ে পূর্বাকে বোঝা। আমি দেরি না করে ভেতরে গেলাম। হাত সম্ভবত বেশি কাটছে, ব্যান্ডেজ বেশি করে দেওয়া। আমাকে দেখে অন্যদিকে মুখ করে নিল। খুব করে চাইছি বাবা আর পূর্বার মা বাইরে যাক, নয়তো এই অভিমান ভাঙ্গা যাবে না এখন। আমার মনের কথা সম্ভবত ওনারা বুঝে গেলেন, উঠে বাইরে চলে গেলেন। পূর্বার পাশে যেয়ে বসলাম। চোখ টলটল করছে, চুন থেকে পান খসলেই কেঁদে দিবে। আমিও চাই কাঁদুক। বললাম, আসতে চাইনি, খুব জোরাজোরি করছেন মা, নয়তো এখন নাক ডাকিয়ে ঘুমিয়ে থাকতাম। পূর্বা এবার ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। কান্নার আওয়াজ বৃদ্ধি পেতে লাগলো। সমস্যা হবে বাড়লে। বললাম, এভাবে নিজের ক্ষতি করলে কেন? অন্যদিকে মুখ করে বলল, আমার ইচ্ছা। সৈকত খুব পেন দিয়েছে? না, তাহলে কে পেন দিছে? তুমি। আমি কই দিলাম? কাকে লাভ করো তুমি? পূর্বা চোখ বড় বড় করে সরাসরি এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। তোমাকে? মজা করো তাই না? তিনাকে যা বলেছিলাম তা তো মজা, কিন্তু তোমাকে যা বলেছি তা তো সত্যি। কিভাবে বিশ্বাস করব? চলো বিয়ে করে ফেলি এখন। ধ্যাত, কেন এমনটা করলে? কত পেইন পাইছি জানো? তুমি কেন সৈকত চোরাকে নিয়ে মজা করলে? কত পেন পাইছি জানো? আমার কথা আমাকে, তাই না? হুম। ডান হাত ভালো থাকলে এখন কান মলে দিতাম। আমার সাথে মজা? বাম হাত দিয়ে মলে দাও। না, বাম হাত দিয়ে স্বামীর কান ধরা ঠিক না। ও, তাহলে কামড় দাও। ওকে। আমার মাথা বাম হাত দিয়ে ওর মুখের কাছে নিয়ে আমার কানে কামড় না দিয়ে কানে কানে বলল, ভালোবাসি তোমাকে। আমি ঢোক গেলে মাথা তুলে, কি হলো? এটা কোন স্টাইলে কামড় ছিল? পূর্বা মৃদু হাসলো। তিনা রুমে ঢুকে বলল, এতক্ষণ ধরেও কি ভাই আর বোঝানো হয়নি? যা তো, বাবা ডাকে। আমি কেবিন থেকে উঠে গেলাম। আসার আর সময় পাইনি, পাল্টা কামড় দেওয়ার আর সুযোগ পাইনি। জানি বাবার সামনে গেলে কিছু গালি খাবো, কেন এমন করলাম এই সেই। তারপর অসহায় কণ্ঠে বলবে, মেয়েটা খুব ভালো রে, দেখিস খুব সহজেই আমাদের সাথে মিশে যাবে। আমি মাথা নিচু করে সব হজম করব, খুব ভালো করেই হজম করব। সেদিন না পারলেও আজ অনেক সাহস নিয়ে আমাকে বলতেই হবে, ইয়েস বাবা ইয়েস, পূর্বা খুব ভালো মেয়ে, আমিও ওকেই বিয়ে করব, নিশ্চিত থাকো। যাবার আগে পূর্বার দিকে একবার তাকালাম। আমার দিকে চেয়ে চেয়ে তিনার সাথে কথা বলছে। আরও আগে এই মেয়েকে সঠিকভাবে চিনলে এরকম অনেকগুলো কামড় উপহার পেতাম। যা হোক, সেইগুলি এখন নিয়মিত আদায় করে নিতে হবে, পই পই করে, হিসাব করে। তো সবাই এবার পই পই করে একটি লাইক দিয়ে কমেন্ট করুন। গল্পটি কেমন লাগলো জানিয়ে দিন।
যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।